উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী। রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। উত্তর। ভূমিকা। প্রতিটি উদারনৈতিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে স্বৈরাচারী ও আদর্শভ্রষ্ট শাসক শ্রেণী, সংখ্যালঘিষ্ঠ স্বার্থপর ক্ষমতাবান শ্রেণী এবং আইনের অন্যান্য অপব্যবহারকারীদের দুরাচারের থেকে ব্যক্তি স্বাধীনতাকে সুরক্ষিত ও সুনিশ্চিত করার জন্য যে সকল বিশেষ ব্যবস্থা অবলম্বন করা হয় সেগুলোকেই বলা হয় স্বাধীনতার রক্ষা কবচ। অধ্যাপক ল্যাস্কি যথার্থই বলেছেন যে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া অধিকাংশ মানুষের পক্ষে স্বাধীনতা ভোগ করা অসম্ভব। প্রতিটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলি গুরুত্বপূর্ণ, কেননা এগুলি ছাড়া স্বাধীনতাকে যথার্থভাবে উপলব্ধি করা যায় না। স্বাধীনতার বিবিধ রক্ষা কবচ, অর্থাৎ স্বাধীনতার সংরক্ষণ ও সুনিশ্চিত করার জন্য যে সকল ব্যবস্থা বা যে সকল সুযোগ সুবিধা অবলম্বন করা হয়, নাগরিকদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় বা যে সকল ব্যবস্থাপনা রাষ্ট্রের মধ্যে সৃষ্টি করা হয় সেগুলোকেই বলা হয় স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার বিবিধ রক্ষা কবচ। স্বাধীনতার যেসব গুরুত্বপূর্ণ রক্ষা কবচের ওপর রাষ্ট্রবিজ্ঞানীরা বিশেষ গুরুত্ব আরোপ করেন সেগুলির সুবিধা ও সীমাবদ্ধতা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। স্বাধীনতার রক্ষা কবচগুলি হল: 1. সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধকরণ। 2. ক্ষমতা স্বতন্ত্রীকরণ। 3. আইনের অনুশাসন। 4. দায়িত্বশীল সরকার ও বহুদলীয় ব্যবস্থা। 5. প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতি। 6. ক্ষমতা বিকেন্দ্রীকরণ। 7. সামাজিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা এবং 8. সদা জাগ্রত জনমত। 1. সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধকরণ। দেশের সংবিধানে নাগরিকদের ন্যূনতম স্বাভাবিক স্বাধীনতাগুলিকে মৌলিক অধিকার রূপে লিপিবদ্ধ করা এবং সেই সব অধিকার ভঙ্গের বিরুদ্ধে শাসনতান্ত্রিক প্রতিবিধানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করাকে অনেকে স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বলে মনে করেন। নাগরিকদের মৌলিক অধিকারসমূহকে সংবিধানে লিপিবদ্ধ করা হলে সেগুলি সম্পর্কে জনসাধারণের সুস্পষ্ট ধারণা থাকে। এর ফলে অধিকারগুলি ভঙ্গ করা হচ্ছে কিনা সে বিষয়ে তারা সদা সতর্ক দৃষ্টি রাখতে পারে। কোনো সরকার যদি বিধি বহির্ভূতভাবে এইসব অধিকার ভঙ্গ করে জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তবে জনগণ সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার রক্ষার জন্য নিরপেক্ষ আদালতের শরণাপন্ন হতে সক্ষম। এই সব কারণে সাম্প্রতিককালে সংবিধানের মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধকরণের বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র, গণসাধারণতন্ত্রী চীন, ফ্রান্স, জাপান, ভারত প্রভৃতি রাষ্ট্রে সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধকরণ করা হয়েছে। অর্থাৎ সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধকরণের অর্থ হল দেশের সংবিধানে নাগরিকদের ন্যূনতম স্বাভাবিক স্বাধীনতাগুলিকে মৌলিক অধিকার রূপে লিপিবদ্ধ করা। অর্থাৎ কিছু অধিকারকে বা কিছু সুযোগ সুবিধাকে মৌলিক অধিকার বলে আলাদা করে স্পেসিফাই করা এবং সেই সব অধিকার ভঙ্গের বিরুদ্ধে শাসনতান্ত্রিক প্রতিবিধানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং সেই সব অধিকারগুলি ভাঙলে সাধারণ অধিকার ভঙ্গের থেকে বেশি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে এবং কোর্টের দ্বারস্থ হওয়া যেতে পারে এবং সেই অধিকারগুলি সাধারণভাবে শাসন বিভাগ ও আইন বিভাগের হস্তক্ষেপ মুক্ত এই পরিস্থিতি তৈরি করা যেতে পারে। এরকম একটা ব্যবস্থা তৈরি করা। উদ্দেশ্য: এই অধিকারগুলিকে বা মৌলিক অধিকারগুলিকে সংবিধানে স্থান দেওয়ার উদ্দেশ্য হলো এই অধিকার ও তার অবমাননার প্রতিকার সম্পর্কে জনগণের মনে সুস্পষ্ট ধারণা তৈরি করে সতর্কতা বৃদ্ধি করা। অর্থাৎ জনগণের মনে সুস্পষ্ট ধারণা তৈরি হলে তবে তারা সতর্ক হতে পারবে। এই অধিকারগুলি কেউ খর্ব করলে তারা অধিকার সম্পর্কে সচেতন থাকলে, অধিকার কেউ খর্ব করলে তারা বুঝতে পারবে এবং অধিকারের প্রতিকার সম্পর্কে সচেতন থাকলে বা প্রতিকারগুলি সংবিধানের মধ্যেই লেখা থাকলে তাদের পক্ষে আরও বেশি সুস্পষ্ট ধারণা হবে যে অধিকার ভঙ্গ হলে আমরা কি করতে পারি। সীমাবদ্ধতা। সীমাবদ্ধতার আগে পড়ে নিচ্ছি উদাহরণ। মার্কিন যুক্তরাষ্ট্র, গণসাধারণতন্ত্রী চীন,
ফ্রান্স, জাপান, ভারত প্রভৃতি দেশে সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃতি লাভ করেছে। এবার হচ্ছে, এই মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ করলেই ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ করা যাবে এরকম কোনো নিশ্চয়তা দেখা যায় না, একথা নিশ্চিতভাবে বলা যায় না। ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক সংবিধান নয়, সচেতন জনগণই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা। তাই জনগণ যদি অজ্ঞ ও অশিক্ষিত হয়, তবে সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারসমূহকে ভঙ্গ করা হলেও তারা অধিকার রক্ষার সংগ্রামে অবতীর্ণ হতে পারে না। আবার সংবিধান অলিখিত হলেও দেশের জনগণ সচেতন থাকলে তারা যথেষ্ট পরিমাণে স্বাধীনতা ভোগ করতে পারে। ব্রিটেনই হলো তার প্রকৃষ্ট প্রমাণ। তাছাড়া শ্রেণী বৈষম্যমূলক সমাজে লিখিত সংবিধানে নাগরিকদের অর্থনৈতিক অধিকার প্রদান করা হয় না, তাই তাদের অন্য সব অধিকার ও স্বাধীনতা কার্যক্ষেত্রে অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ এই রক্ষা কবচের সীমাবদ্ধতা হিসেবে বলা হচ্ছে অজ্ঞ অশিক্ষিত জনগণ। যদি জনগণ অজ্ঞ এবং অশিক্ষিত হয়, তাহলে তারা এই সুযোগ গ্রহণ করতে অনুপযোগী। এক্ষেত্রে আরেকটা জিনিসও উল্লেখযোগ্য, জনগণ সচেতন এবং শিক্ষিত, কিন্তু তাদের হাতে যদি সঠিক পাওয়ার বা কোর্টে যাওয়ার মতো অর্থ না থাকে, তাহলেও তারা এই সুযোগগুলো পেতে পারবে না। বা জনগণের যদি এরকম পরিস্থিতি হয় যে কোর্টে গেলে পরে তাদের একদিনের খাওয়ার বন্ধ করতে হবে, কারণ কোর্টে গেলে পরে তো তারা অফিসে যেতে পারবে না, সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলেও তারা এই সুযোগগুলো পেতে পারবে না। তার জন্য বলা হচ্ছে যে শ্রেণী বৈষম্যমূলক সমাজে যেখানে অর্থনৈতিক সাম্যের অনুপস্থিতি রয়েছে, সেখানে অন্য সকল অধিকার ও স্বাধীনতা কার্যক্ষেত্রে অর্থহীন হয়ে পড়ে। কারণ অন্য স্বাধীনতা পেতে গেলেও মিনিমাম যে অর্থটুকু দরকার বা মিনিমাম যে আর্থিক স্বাধীনতাটুকু দরকার, মানে আমার প্রয়োজন পড়লেই আমি অফিস কামাই করতে পারবো, তাতে আমার চাকরি চলে যাবে না, এই ভরসাটা যে দরকার, প্লাস আমি কোর্টে যাওয়ার মতো এবং কোর্টে একদিন গেলে সেই দিনে রুজি রোজগার না হলে বাড়িতে খাওয়ার আছে, সেই রকম সেই পরিস্থিতির জন্য সমর্থ এবং যোগ্য এই পরিস্থিতিটা না তৈরি হলে কিছুতেই এই অধিকারগুলো পাওয়া যাবে না। এক্ষেত্রে একটি ব্যতিক্রম দেখানো হয়েছে যে ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও, অর্থাৎ সে দেশের সংবিধানে মৌলিক অধিকার সুস্পষ্টভাবে লিখিত না হলেও দেশের জনগণ সচেতন হওয়ায় তারা যথেষ্ট পরিমাণে স্বাধীনতা ভোগ করে। তাদের স্বাধীনতা কোনো অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাধীনতার থেকে কম নয়। তাই শুধুমাত্র মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ করলেই যে স্বাধীনতা সংরক্ষণ করা সম্ভব, এটাও সত্যি নয়। আবার মৌলিক অধিকার না লিখলেও যে স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয়, এটাও সত্যি নয়। দ্বিতীয় পয়েন্ট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। সরকারের 3টি বিভাগ যখন সম্পূর্ণ স্বাধীনরূপে ও পৃথকভাবে নিজের ক্ষমতা প্রয়োগ ও ভোগ করে, তখন তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলা হয়। অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে আইন বিভাগকে, আইনানুসারে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে শাসন বিভাগকে এবং আইনের ব্যাখ্যা প্রদান করে বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনতা বা স্বাতন্ত্র্য প্রদানের নীতিকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। মন্তেস্কু, ব্ল্যাকস্টোন, ম্যাডিসন প্রমুখ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থকেরা মনে করেন যে একই ব্যক্তি বা একই বিভাগের হাতে আইন প্রণয়ন, শাসন কার্য পরিচালনা ও বিচার কার্য সম্পাদনের ক্ষমতা অর্পণ করা হলে অত্যাধিক ক্ষমতা সম্পন্ন তিনি বা তারা পীড়নমূলক আইন প্রণয়নের ও প্রয়োগের মাধ্যমে যথেচ্ছভাবে শাসন কার্য পরিচালনার এবং নির্বিচারে বিরোধী কণ্ঠস্বর রোধ করার সুযোগ পাবেন। তার ফলে স্বৈরাচারের সৃষ্টি হবে এবং ব্যক্তি স্বাধীনতা বিপর্যস্ত হবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণের ফলে সরকারের কোনো বিভাগই ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করতে পারে না, ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির গুরুত্ব যে অসীম, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স প্রভৃতি দেশে এই নীতিটি গৃহীত হয়েছে। অর্থাৎ স্বাধীনতার দ্বিতীয় রক্ষা কবচ হিসেবে বর্ণনা করা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণকে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে বোঝানো হয় সরকারের যে 3টে বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি বিভাগ একই ব্যক্তি বা একই গোষ্ঠীর দ্বারা পরিচালিত হবে না। এই 3টি বিভাগ সম্পূর্ণ পৃথকভাবে নিজের গণ্ডির মধ্যে থেকে কার্য পরিচালনা করবে। এক বিভাগ
অপর বিভাগকে কোনো রকমভাবে নিয়ন্ত্রণ করার বা প্রভাবিত করার চেষ্টা করবে না, বা এরকম পরিস্থিতি থাকবে না যে তারা এই কাজ করতে পারে। মন্তেস্কু, ব্ল্যাকস্টোন, ম্যাডিসন প্রমুখরা এই নীতির সমর্থক। এই নীতির উদ্দেশ্য হলো যে একই ব্যক্তির হাতে বেশি ক্ষমতা চলে গেলে সে নিজের ইচ্ছা মতো আইন প্রণয়ন করবে এবং শাসন বিভাগও সেই প্রণীত আইনকে শাসন বিভাগের মাধ্যমে সেই প্রয়োগও করবে। আবার আইনের ব্যাখ্যাটাও বিচার বিভাগের হয়ে সে নিজের মতো করেই দেবে। তার ফলে পুরো ব্যবস্থা তারই কন্ট্রোলে চলে আসবে। এইভাবে সে বিরোধী কণ্ঠস্বর রোধ করবে, স্বৈরাচার তৈরি করবে এবং ব্যক্তি স্বাধীনতাকে বিপর্যস্ত করবে। কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ফলে যেহেতু এক বিভাগ অপর বিভাগের কাজকে নিয়ন্ত্রণ করতে পারে না, অর্থাৎ আইন বিভাগ শুধুমাত্র আইন প্রণয়ন করে, সেই আইন প্রয়োগের দায়িত্ব শাসক বিভাগের বা অন্য একটা গোষ্ঠীর, তাই একই বিভাগ অত্যাধিক ক্ষমতা সম্পন্ন হয়ে সর্বক্ষেত্রে নিজের প্রভাব বা প্রতিপত্তি বিস্তার করতে পারে না। এর ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। স্যাবাইন, গিলক্রিস্ট প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতা স্বতন্ত্রীকরণকে স্বাধীনতার রক্ষা কবচ বলে স্বীকার করে নিতে সম্মত নন। কারণ আইন বিভাগ যদি স্বৈরাচারী হয়, তবে তার দ্বারা প্রণীত স্বৈরাচারী আইনসমূহকে কার্যকর করতে শাসন বিভাগ যেমন বাধ্য থাকে, তেমনি সেই সব আইন অনুসারে বিচার কার্য সম্পাদন করতে বিচার বিভাগও বাধ্য থাকে। তাছাড়া ব্রিটেনে ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকলেও ব্রিটিশরা আমেরিকানদের থেকে কোনো অংশেই কম স্বাধীনতা ভোগ করে না। তবে একথা সম্পূর্ণ সত্য যে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাম্য বলে বিবেচিত না হলেও বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য একান্ত প্রয়োজন। বিচারপতিরা যদি আইন বিভাগ ও শাসন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন, তবে তাদের পক্ষে নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদন করা অসম্ভব। ফলে ব্যক্তি স্বাধীনতার রক্ষাকর্তা হিসেবে বিচার বিভাগ তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব ব্যক্তি স্বাধীনতা রক্ষার এক গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে তার ভূমিকা পালন করতে পারলে নাগরিকদের অধিকার সুরক্ষিত করা সম্ভব হয়। নিরপেক্ষ বিচার বিভাগ ন্যায় বিচারকে সুনিশ্চিত করে। এর ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সীমাবদ্ধতা রূপে বলা হচ্ছে দুটো পয়েন্টকে। এক, আইন বিভাগ যদি স্বৈরাচারী আইন প্রণয়ন করে, তবে সেই আইনকেই শাসন বিভাগ প্রয়োগ করতে বাধ্য, আবার বিচার বিভাগও সেই আইনকেই সমর্থন করতে বাধ্য। তার জন্য শুধুমাত্র আইন বিভাগ বাকি দুই বিভাগের থেকে অধিক ক্ষমতা সম্পন্ন। তাই ক্ষমতা স্বতন্ত্রীকরণ করা হোক বা না হোক, আইন বিভাগ যদি ভালো না হয়, তাহলে আলটিমেটলি এই নীতিটা কোনো ফলদায়ক হয় না। এছাড়াও শ্রেণী বৈষম্যমূলক সমাজে সরকারের প্রতিটি বিভাগ একই শ্রেণীর দ্বারা পরিচালিত হওয়ায় বাস্তবে এই নীতির কোনো লাভ হয় না। অর্থাৎ শ্রেণী বৈষম্যমূলক সমাজে সমস্ত বিভাগই যেহেতু ধনী শ্রেণীর সমর্থনে কাজ করে, তাই গরিবদের সপক্ষে বা গরিবদের সমর্থনের আইন কোনোদিনই রাষ্ট্রে প্রণয়ন করা সম্ভব হয় না, সেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকুক বা না থাকুক। এই নীতির একটি ব্যতিক্রমী উদাহরণও আছে। একই উদাহরণ যে ব্রিটেনে ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকা সত্ত্বেও ব্রিটেনের নাগরিকরা আমেরিকানদের থেকে কোনো অংশেই কম স্বাধীনতা ভোগ করে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের মতো রাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রযুক্ত হলেও এই নীতি যে অপরিহার্য তা হলফ করে বলা যায় না। তবে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাম্য বলে বিবেচিত না হলেও বিচার বিভাগের স্বাতন্ত্র্য একান্ত প্রয়োজন। এখানে এই পয়েন্টের মধ্যেই আরেকটা পয়েন্ট পাওয়া যাচ্ছে যে স্বাধীনতার আরেকটি রক্ষা কবচ হলো বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য এবং বিচার বিভাগের মান্যতা। বিচারপতিরা যদি আইন বিভাগ ও শাসন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকেন, তবে তাদের পক্ষে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদন করা তথা নাগরিকদের অধিকার ও ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত রাখা অসম্ভব। অর্থাৎ স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগের অস্তিত্ব স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ হিসেবে
প্রমাণিত। তৃতীয় পয়েন্ট হচ্ছে আইনের অনুশাসন। অধ্যাপক ডাইসি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী আইনের অনুশাসন বা রুল অফ লকে স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ রূপে বর্ণনা করেছেন। আইনের অনুশাসন বলতে বোঝায় সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য, অর্থাৎ সবাই সাধারণ আইনকে মানবে, মন থেকেই মানবে, সবাই সাধারণ আইনকে সর্বাপেক্ষা শীর্ষে রাখবে, সম্মান করবে তার। 2, আইনের দৃষ্টিতে সাম্যের নীতি অনুসরণ, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি আইনের চোখে সমান, দেশের সাধারণ আইনের অন্তর্ভুক্ত এবং দেশের সাধারণ আদালতের এখতিয়ারভুক্ত। সমপর্যায়ভুক্ত কাজের জন্য প্রত্যেকে সমরূপে শাস্তি পেতে বা প্রশংসা পেতে বাধ্য বা সংরক্ষণ পেতে বাধ্য। অর্থাৎ কোনো প্রধানমন্ত্রীও যদি খুন করে তাহলেও তার যা শাস্তি হবে, যদি একই পরিস্থিতিতে কোনো সাধারণ মানুষ খুন করে তাহলেও তার একই শাস্তি হবে। আবার প্রধানমন্ত্রীও সেলফ ডিফেন্সে যেই পদক্ষেপ নিতে পারে, কোনো সাধারণ মানুষও সেলফ ডিফেন্সের ক্ষেত্রে সেই একই পদক্ষেপ নিতে পারে। যেমন সেলফ ডিফেন্সে খুন করাটা বা সেরকম পরিস্থিতি পড়লে সামনের জনকে ক্ষতিগ্রস্ত করাটা প্রধানমন্ত্রীর অধিকার, ঠিক তেমনি সাধারণ মানুষেরও সেম অধিকার। একেই বলা হয় আইনের দৃষ্টিতে সাম্যের নীতি অনুসরণ। সাধারণ আইনের দ্বারা, আর তৃতীয় পয়েন্ট হলো সাধারণ আইনের দ্বারা নাগরিকের অধিকারগুলিকে সংরক্ষণকে বোঝায়। সাধারণ আইন প্রত্যেকের অধিকারগুলিকে সমভাবে সংরক্ষণ করবে। আইনের প্রাধান্য থাকলে সরকার বেআইনিভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। আবার আইনের চোখে সমান বলে বিবেচিত হওয়ার ফলে ধনী, নির্ধন, অভিজাত, অভাজন, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই সমানভাবে স্বাধীনতা ভোগ করতে সমর্থ হয়। একইভাবে সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত স্বাধীনতা আইন কর্তৃক সংরক্ষিত হওয়ার ফলে যথার্থ রূপ পরিগ্রহ করে। অর্থাৎ এই স্বাধীনতাগুলি খর্ব করা হলে আইন বা বিচার বিভাগ যেহেতু এগুলো রক্ষা করতে এগিয়ে আসে, তার জন্য স্বাধীনতা আসল মান্যতাটা পায়। তবে ধনবৈষম্যমূলক সমাজে আইনের অনুশাসন কখনোই যথাযথভাবে প্রতিষ্ঠিত হতে পারে না, কারণ এরূপ সমাজ ব্যবস্থায় উৎপাদনের উপকরণসমূহের মালিক হলো পুঁজিপতি শ্রেণী। তাদের স্বার্থেই সরকার পরিচালিত হয় এবং সরকার কর্তৃক প্রণীত আইন ধনিক বণিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে। ফলে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনসাধারণের অধিকার ও স্বাধীনতা উপেক্ষিত হয়। তাই মার্ক্সবাদীরা এই অভিমত ব্যক্ত করেন যে পুঁজিবাদী সমাজে আইনের অনুশাসন কখনোই স্বাধীনতার প্রকৃত রক্ষাকবচ বলে বিবেচিত হতে পারে না। সেজন্য সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজন। এরূপ সমাজে সর্বহারা শ্রেণীর একনায়কত্বাধীনে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা সামগ্রিকভাবে সাধারণ শ্রমজীবী মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষার হাতিয়ার হিসেবে কাজ করে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অধ্যাপক ল্যাস্কি বলেছেন যে যতদিন পর্যন্ত শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত আইনের চোখে সাম্যও প্রতিষ্ঠিত হতে পারে না। অর্থাৎ আইনের অনুশাসনের অর্থ হলো 3 প্রকার। 1, সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য। 2, আইনের দৃষ্টিতে সাম্যের নীতি অনুসরণ। এবং 3, সাধারণ আইন দ্বারা নাগরিক অধিকারগুলিকে সংরক্ষণ। এর উদ্দেশ্য হলো যদি আইনের সর্বাত্মক প্রাধান্য থাকে বা আইনের মর্যাদা সবার মর্যাদার উপরে থাকে, তাহলে শাসন বিভাগ বা সরকার কোনোভাবেই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না, কারণ সরকারের ওপরেও আইন, সরকারও সংবিধান বিরোধী কোনো কাজ করতে পারে না। আবার আইনের চোখে সবাই সমান বলে বিবেচিত হলে সবাই সমান রূপে স্বাধীনতা ভোগ করতে পারে। যেটা আমি বললাম যে সেলফ ডিফেন্স বা যে কোনো আইন আমাদের যে সুযোগ সুবিধাগুলি দিচ্ছে, যে মৌলিক অধিকারগুলি দিচ্ছে, সেগুলি সবাই সমানভাবে ভোগ করতে পারে। আবার এই অধিকারগুলি ভঙ্গ হলে আইন সেগুলোকে সংরক্ষণ করে বলে, অর্থাৎ সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত স্বাধীনতা আইন কর্তৃক সংরক্ষিত হওয়ার ফলে যথার্থ রূপ পরিগ্রহ করতে পারে। অর্থাৎ স্বাধীনতা শুধু থাকলেই তো হলো না, স্বাধীনতাগুলি খর্ব করা হলে আইন যথাযথ ব্যবস্থা নেওয়ার ফলে এই স্বাধীনতাগুলি প্রতিষ্ঠিত হয়। তবে এর একটি সীমাবদ্ধতা আছে, একই সীমাবদ্ধতা যা আগের দুটো পয়েন্টের ক্ষেত্রে বলা হয়েছে, যে ধনবৈষম্যমূলক সমাজে আইনের অনুশাসন কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না, কারণ এরূপ সমাজ ব্যবস্থায় উৎপাদনের উপকরণসমূহের মালিক পুঁজিপতি শ্রেণীর স্বার্থেই সরকার পরিচালিত হয়। অর্থাৎ
আইনটাও যদি পুঁজিপতিদের স্বার্থে পরিচালিত হয় তাহলে স্বাধীনতা পাওয়াই বা যাবে কী করে? একটা সিম্পল উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। আমাদের দেশে চুরি করা অপরাধ, কিন্তু এক শ্রেণীর লোক খেতে পাচ্ছে না, সত্যিই কি তাদের পক্ষে চুরি করে খাদ্য সংগ্রহ করাটা অপরাধ হওয়া উচিত? এই ভেবে কোনো দিন কোনো আইন তৈরি হয় না। তাই ধনবৈষম্যমূলক সমাজে আইন সবসময় যাদের হাতে খাদ্য আছে বা যাদের হাতে অর্থ আছে, ক্ষমতা আছে, তাদের স্বার্থেই পরিচালিত হয়। সেই ক্ষেত্রে আইন কর্তৃক সাম্য প্রতিষ্ঠিত হওয়ার কোনো জায়গা থাকে না। এটারই একটা বৃহত্তর রূপ হিসেবে বলতে পারি, একজন বড়লোকের স্বার্থ ক্ষুণ্ণ হলে তারা যেভাবে পুরো আইন ব্যবস্থাটার সুবিধাটা নিতে পারে, বড় উকিল হায়ার করতে পারে, মিডিয়াকে ইউজ করতে পারে, সেইগুলো কি একটা সাধারণ মানুষের পক্ষে কখনো করা সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই ধনবৈষম্যমূলক সমাজে কখনোই আইনের সাম্য যথার্থ অর্থে প্রতিষ্ঠিত হতে পারে না, কারণ তার জন্য প্রথমেই প্রয়োজন অর্থনৈতিক সাম্যের প্রতিষ্ঠা। সমর্থক। এই আইনের অনুশাসন নীতির সমর্থক আরও স্পষ্টভাবে উদ্ভাবক বলতে গেলে বলা যায় অধ্যাপক ডাইসিকে। আর বিরোধী, অধ্যাপক ল্যাস্কি বলেছেন, ল্যাস্কিকে মার্ক্সবাদীই ধরতে পারো। অধ্যাপক ল্যাস্কি বলেছেন যে যতদিন পর্যন্ত শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত না হয়, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য বিলুপ্ত না হয়, ততদিন পর্যন্ত আইনের চোখে সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না। অর্থাৎ আইনের চোখে সাম্য বা আইনের অনুশাসন ও স্বাধীনতার নিশ্চিত রক্ষা কবচ রূপে গণ্য হতে পারে না। এর পরের পয়েন্ট আসছে দায়িত্বশীল সরকার। অনেকে দায়িত্বশীল সরকারকে স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বলে মনে করেন, কারণ এরূপ শাসন, দায়িত্বশীল সরকার বলতে বলা হয় যে সরকার প্রতিটি কাজের জন্য কৈফিয়ত দিতে বাধ্য। যেমন আমাদের দেশে শাসন বিভাগ আইন বিভাগকে কৈফিয়ত দিতে বাধ্য, আবার আমরাও জনগণ হিসেবে প্রতি 5 বছর পর যদি আমাদের সরকারের কাজকর্ম না ভালো লাগে তাহলে ভোট দিয়ে সরকার পরিবর্তন করি। তার জন্য সরকার বিভিন্ন মিডিয়াতে নিজে কী করছে সেগুলোর সমর্থনে বক্তব্য পেশ করে। অর্থাৎ যে কোনোভাবে সরকার আমাদের কাছে দায়িত্বশীল থাকে এবং আমাদেরকে নিজের কাজকর্মের জন্য কৈফিয়ত দিতে বাধ্য থাকে, না হয় সরকারের পতন ঘটতে পারে। এরূপ শাসন ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব থাকার ফলে সরকারি দল আইনসভার ভিতরে ও বাইরে বিরোধী পক্ষের সমালোচনার ভয়ে জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে ভয় পায়। অর্থাৎ বিরোধী দলেরা সরকারের ভুল ত্রুটির সমালোচনা করে নিজেদের সপক্ষে জনমত গঠন করতে সর্বদাই সচেষ্ট থাকে। এইভাবে বিরোধী দলগুলি জনসমর্থন আদায় করতে সক্ষম হলে ক্ষমতাসীন দলের পক্ষে দীর্ঘদিন ক্ষমতায় অধিষ্ঠিত থাকা অসম্ভব হয়ে পড়ে। তাই সরকার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে বা জনমতের বিরুদ্ধাচরণ করতে কখনোই সাহস পায় না। অবশ্য একথা সত্য যে শক্তিশালী ও সুসংগত বিরোধী দলের অবস্থিতি ছাড়া দায়িত্বশীল শাসন ব্যবস্থা কখনোই সাফল্য লাভ করতে পারে না। অর্থাৎ সরকার দায়িত্বশীল শাসন ব্যবস্থার ক্ষেত্রে বা বহুদলীয় ব্যবস্থার ক্ষেত্রে কিছুতেই জনগণের বিরুদ্ধে আচরণ করার সাহস পায় না, কারণ জানে তাহলে বিরোধী দল সেগুলোকে প্রচার করবে এবং তাহলে 5 বছর পর সরকারের পতন ঘটবে। তাই দায়িত্বশীল সরকার ও বহুদলীয় ব্যবস্থার অর্থ হলো শাসন বিভাগের অস্তিত্ব জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত আইন বিভাগের আস্থার উপর নির্ভরশীল, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে জনভোটের ওপর নির্ভরশীল। উদ্দেশ্য হলো এরূপ শাসন ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল থাকার ফলে আইনসভার ভিতরে ও বাইরে বিরোধী পক্ষের সমালোচনা ও ক্ষমতাচ্যুত হওয়ার ভয় জনগণের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করতে ভয় পায়। সীমাবদ্ধতা দুটো। এক সীমাবদ্ধতা তো অলরেডি পড়ে এসেছি যে শ্রেণী বৈষম্যমূলক সমাজে সকল দল ধনী শ্রেণীর স্বার্থেই পরিচালিত হয়, তাই গরিবের স্বাধীনতা রক্ষায় এই পদ্ধতি বিফল। আর দ্বিতীয়, সুসংহত এবং শক্তিশালী বিরোধী দল যদি না থাকে তাহলে দায়িত্বশীল শাসন ব্যবস্থা কখনোই সাফল্য লাভ করতে পারে না, কারণ সরকার জানে সমালোচনাটা করবে কে, জনমতটা গঠন করবে কে, বা যদি জনমত গঠিতও হয় তাহলেও সরকার গড়বে কে বিরোধে। কেউ যদি না থাকে তাহলে কখনোই সরকার দায়িত্বশীল হয় না। উদাহরণ ভারত। 5 নম্বর, প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতি। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে আইন প্রণয়ন ও সরকার পরিচালনার ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ ও সক্রিয় ভূমিকা পালনকে বোঝায়। কিন্তু বর্তমান বিশ্বের রাষ্ট্রগুলি বৃহদায়তন ও বিপুল জনসংখ্যা বিশিষ্ট হওয়ায় এবং নীতি নির্ধারণ ও রাষ্ট্র পরিচালনা অত্যন্ত জটিল আকার ধারণ করায়
প্রত্যক্ষ গণতন্ত্রের প্রতিষ্ঠা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই বর্তমানে বিভিন্ন দেশে পরোক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এরূপ গণতন্ত্রে জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করে। কিন্তু নির্বাচন বৈতরণী অতিক্রম করার পর জনপ্রতিনিধিবর্গ নির্বাচনের প্রাক্কালে প্রদত্ত প্রতিশ্রুতির কথা বিস্তৃত হয়ে অনেক সময় ব্যক্তিগত ও দলীয় স্বার্থসিদ্ধির কাছে আত্মনিয়োগ করে। এরূপ সরকার নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। এমতাবস্থায় বা এইরকম পরিস্থিতিতে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগকে অনেকে ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে চিহ্নিত করেন। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের উপায়সমূহ বলতে গণভোট বা গণনির্দেশ বা রেফারেন্ডাম, গণ উদ্যোগ বা ইনিশিয়েটিভ, গণ অভিমত বা প্লেবলিসাইট, পদচ্যুতি বা প্রত্যাবর্তনের নির্দেশ বা রিকল প্রভৃতির বিশেষ উল্লেখযোগ্য। পরোক্ষ গণতন্ত্রে এইসব প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের উপায় বিদ্যমান থাকলে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ভয় কখনোই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে সাহস পায় না। এখানে উল্লেখ করা যায় যে সুইজারল্যান্ডের মতো বহু ক্ষুদ্র রাষ্ট্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলি বর্তমানে আংশিকভাবে চালু রয়েছে, কিন্তু আজকের দিনের বিপুল জনসংখ্যা বিশিষ্ট বৃহদায়তন রাষ্ট্রে এইসব পদ্ধতির প্রয়োগ শুধু অসম্ভবই নয়, অকাম্যও বটে। তাছাড়া প্রতিটি রাষ্ট্র এবং সামগ্রিকভাবে বিশ্বের রাজনৈতিক সমস্যাসমূহের প্রকৃতি এতই জটিল ও বিচিত্র যে যথেষ্ট পরিমাণ রাজনৈতিক জ্ঞান ও দূরদৃষ্টি ছাড়া সেগুলির সমাধান সম্ভব নয়। কিন্তু বর্তমানে এই ধরনের জ্ঞান ও দূরদৃষ্টি জনসাধারণের মধ্যে না থাকায় প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবস্থাসমূহ ব্যর্থ হতে বাধ্য। তাই অনেকে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহকে ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ বলে মেনে নিতে সম্মত নন। অর্থাৎ প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতি বলতে বোঝায় আইন প্রণয়ন ও সরকার পরিচালনার ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ বা সক্রিয় ভূমিকা পালন, অর্থাৎ সরকারের প্রত্যেকটা ডিসিশন জনগণের ভোটের মাধ্যমে ডিসাইড হওয়া। কিন্তু এক্ষেত্রে অসুবিধা হচ্ছে বর্তমানে এত বড় রাষ্ট্র এবং তাদের সেই রাষ্ট্রের প্রবলেমও অনেক জটিল, জনসংখ্যাও অনেক বিপুল, তাই প্রতিবার ভোট হওয়া এবং প্রতিবার ভোট কাউন্টিং করা এটা একটা জটিল পদ্ধতি। এছাড়াও আন্তর্জাতিক পটভূমি বা আন্তর্জাতিক পরিস্থিতি বোঝা, এমনকি রাষ্ট্রীয় পরিস্থিতি বোঝাও সাধারণ জনগণের পক্ষে সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ খুবই জটিল হয়ে দাঁড়ায় এবং অকাম্য হয়ে দাঁড়াতে পারে। তবে বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বহু ভোটিংয়ের ব্যবস্থা বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রে সরকার গ্রহণ করছে। অর্থাৎ কোনো একটা সরকারি নীতি আসার আগে সেটাকে ইন্টারনেটে ছাড়া হয় এবং পাবলিক ভোটের মাধ্যমেই সেই নীতির প্রতি সমর্থন বা অসমর্থন বা সেই নীতির ত্রুটি বিচ্যুতি তুলে ধরে। এইভাবে এই প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতির মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা খানিকটা হলেও রক্ষা করার চেষ্টা বর্তমানকালে চলছে। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের উপায়গুলি হলো গণভোট, গণ উদ্যোগ, গণ অভিমত, পদচ্যুতি বা প্রত্যাবর্তনের নির্দেশ। অর্থাৎ ভোটের মাধ্যমে ঠিক করা কী করা উচিত আর কী করা উচিত না, এবং অনেক সময় ভোটে হেরে গেলে সেই নীতিকে তুলে নেওয়া বা প্রত্যাবর্তন করা প্রভৃতি। অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য জনসাধারণের ভোট গ্রহণকেই বলা হয় প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতি। এই পদ্ধতির সীমাবদ্ধতা রয়েছে: 1. বৃহদায়তন রাষ্ট্র, 2. বিপুল জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র, 3. নীতি নির্ধারণ ও রাষ্ট্র পরিচালনা অত্যন্ত জটিল প্রকৃতি, এবং 4. এই অবস্থাগুলির পরিপ্রেক্ষিতেই বিভিন্ন দেশে পরোক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও 4 নম্বর পয়েন্ট হলো যে বর্তমানে পরিস্থিতি এতই জটিল যে যথেষ্ট পরিমাণ রাজনৈতিক জ্ঞান ও দূরদৃষ্টি ছাড়া সেগুলি সমাধান করা সম্ভব নয়। কিন্তু বর্তমানে এত দূরদৃষ্টি ও জ্ঞান সাধারণ লোকের থাকে না, তাই এই পদ্ধতি ব্যর্থ হতে বাধ্য। তাই এই সমস্ত সীমাবদ্ধতার জন্য এই পদ্ধতি যেমন পরিচালন করা অসম্ভব, তেমনি পরিচালন করা কাম্যও নয়। সেক্ষেত্রে একেও জনগণের স্বাধীনতার রক্ষাকবচ বলে
মান্যতা দেওয়া যায় না। ষষ্ঠ পয়েন্ট হলো ক্ষমতা বিকেন্দ্রীকরণ। অনেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারকে ব্যক্তি স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে চিহ্নিত করেছেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলো না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ হচ্ছে সরকারের 3টি বিভাগের মধ্যে ক্ষমতা আলাদা করা, আর ক্ষমতা বিকেন্দ্রীকরণ হচ্ছে একই বিভাগের বিভিন্ন পার্টের মধ্যে ক্ষমতাকে একটু একটু করে ছড়িয়ে দেওয়া। অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অস্তিত্ব এবং এছাড়াও পঞ্চায়েত বা তৃণমূল লেভেলের মানে গ্রাউন্ড লেভেলের সরকারের অস্তিত্ব। অধ্যাপক ল্যাস্কির মতে যে রাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে সব ক্ষমতা না দিয়ে দেওয়া, একই প্রবলেম যেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণের ক্ষেত্রে হয়, একই ব্যক্তির হাতে বেশি পাওয়ার চলে গেলে সে স্বৈরাচারী হয়ে ওঠে। ক্ষমতা বিকেন্দ্রীকরণ বলতে কেবলমাত্র কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির মধ্যে ক্ষমতার বিভাজন বা বন্টনকেই বোঝায় না, সেই সঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলির হাতে আঞ্চলিক প্রশাসন পরিচালনার দায়িত্ব প্রদানকেও বোঝায়। এইভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটলে কেন্দ্রীয় সরকার কখনোই স্বৈরাচারী হয়ে উঠতে পারে না কিংবা ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি স্বাধীনতা ধ্বংস করতে পারবে না। তাছাড়া স্থানীয় প্রশাসনিক কার্যে অংশগ্রহণ করার ফলে জনসাধারণের রাজনৈতিক চেতনা স্তর যথেষ্ট উন্নত হয়, তাই ব্যক্তি স্বাধীনতার ওপর কোনো আঘাতের সম্ভাবনা দেখলে তারা প্রতিরোধ করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারে। অর্থাৎ ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্দেশ্য হলো বা অর্থ হলো কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির মধ্যে এবং স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলির হাতে আঞ্চলিক প্রশাসনিক ক্ষমতার বন্টন। উদ্দেশ্য: এইভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটলে কেন্দ্রীয় সরকার অত্যাধিক ক্ষমতা সম্পন্ন হয়ে স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না বা ব্যক্তি স্বাধীনতা ধ্বংস করতে পারবে না, আর স্থানীয় প্রশাসনিক কাজে অংশগ্রহণ করার ফলে জনগণের রাজনৈতিক চেতনা স্তর উন্নত হবে, অর্থাৎ জনসচেতনতা বাড়বে। তাই ব্যক্তি স্বাধীনতার ওপর কোনো আঘাতের সম্ভাবনা আসলে তারা তার প্রতিরোধ করতে পারবে। সমর্থক: অধ্যাপক ল্যাস্কির মতে যে রাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না। সীমাবদ্ধতা: শ্রেণী বৈষম্যমূলক সমাজে সরকারের প্রতিটি বিভাগ একই শ্রেণীর দ্বারা পরিচালিত হওয়ার ফলে বাস্তবে এই নীতি ফলদায়ক নয়। অর্থাৎ একই কথা যা এতবার বলে আসা হয়েছে সীমাবদ্ধতা রূপে, যে সরকারের বিভাগ হাজারটা হোক না কেন, প্রত্যেক বিভাগ যদি একই শ্রেণীর স্বার্থ রক্ষায় নিয়োজিত থাকে তাহলে কোনোদিনই অপর শ্রেণীর স্বাধীনতা প্রতিষ্ঠিত হতে পারবে না। অর্থাৎ অর্থনৈতিক সাম্য না আসলে কোনোদিনই স্বাধীনতা প্রতিষ্ঠিত হতে পারবে না। 7. সামাজিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা। রলস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী সামাজিক ও রাজনৈতিক ন্যায়ের প্রতিষ্ঠাকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষাকবচ বলে মনে করেন। তাদের মতে ন্যায়ের প্রধান নীতিই হল সকলকে সমানভাবে স্বাধীনতা ভোগের সুযোগ দেওয়া। মার্ক্সবাদীরা ন্যায়ের পরিধিকে আরও সম্প্রসারণ করার পক্ষপাতী। তাদের মতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রের মতো অর্থনৈতিক ক্ষেত্রেও ন্যায় প্রতিষ্ঠিত না হলে সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করা যাবে না। বলা বাহুল্য, অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান থাকলে সমাজের সব মানুষ যথাযথভাবে তাদের স্বাধীনতা ভোগ করতে সক্ষম হবে না। ফলে স্বাধীনতা কেবল অর্থনৈতিক দিক থেকে প্রভুত্বকারী শ্রেণীর কুক্ষিগত থেকে যাবে। বলা বাহুল্য, প্রচলিত বুর্জুয়া সমাজ ব্যবস্থায় এরূপ স্বাধীনতা ভোগের কথা কল্পনাই করা যায় না। সেজন্য প্রয়োজন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা। অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার অর্থ হল সকলকে সমানভাবে স্বাধীনতা ভোগের সুযোগ দেওয়া। এর সমর্থক হলেন রলস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা। আর এর সীমাবদ্ধতা ওই একই যা আগে বলে এসেছি, যে অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান থাকলে সামাজিক ও রাজনৈতিক ন্যায়ের প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়ে। এরপর আসছি পরবর্তী পয়েন্টে, সদা জাগ্রত জনমত।
আসলে এটাই মেন পয়েন্ট, এবং এটা না থাকলে কোনোভাবেই ব্যক্তি স্বাধীনতা সংরক্ষিত হতে পারে না। স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হল সদা জাগ্রত জনমত। নাগরিকরা সচেতনভাবে স্বাধীনতা রক্ষায় অগ্রসর না হলে উপরিউক্ত ব্যবস্থাগুলি অবলম্বন করেও স্বাধীনতা রক্ষা করা যায় না। তাই জনগণকে নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য সর্বদা সচেতন থাকতে হবে। সরকার যদি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে উদ্যত হয়, তবে তা প্রতিরোধ করার জন্য জনসাধারণকে সংগ্রামে অবতীর্ণ হতে হবে। যে কোনো মূল্যে, এমনকি প্রয়োজন হলে আত্মবিসর্জনের মধ্য দিয়েও স্বাধীনতা রক্ষা করার পবিত্র কর্তব্য পালনের জন্য জনগণকে প্রস্তুত থাকতে হবে। তাই গ্রিক দার্শনিক পেরিক্লিস বলেছেন, চিরন্তন সতর্কতাই হলো স্বাধীনতার মূল্য, এবং স্বাধীনতাই হলো তার মূল মন্ত্র। অধ্যাপক ল্যাস্কির মতে স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হল নাগরিকদের গর্বিত চৈতন্য। টমাস জেফারসন, গান্ধী প্রমুখ অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। বস্তুত স্বাধীনতা রক্ষার প্রয়োজনে নাগরিকদের যেমন সংগ্রামে লিপ্ত হতে হয়, তেমনি অধিকারহীন মানুষের স্বাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিরলস সংগ্রাম করে যেতে হয়। এই অর্থে স্বাধীনতার সংগ্রাম অন্তহীন। অর্থাৎ এই সমস্ত উপরিউক্ত সমস্ত সুযোগ সুবিধাগুলি জনগণ তখনই নিতে পারবে জনগণ তখনই ভোগ করতে পারবে যখন তারা সদা জাগ্রত হবে। কোনো ক্ষেত্রে তাদের অধিকার ক্ষুণ্ণ হলেই তারা প্রতিবাদ করবে, এবং যে কোনো মূল্যে এই প্রতিবাদ করতেই থাকবে। প্রতিবাদ করে একটা ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার খর্ব হলো আর প্রতিবাদ করে থেমে গেলাম, এরকম করলে চলবে না। এই প্রতিবাদ পরপর করতেই হবে। যে কোনো ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার প্রতি একটু এনক্রোচমেন্ট হলে সেক্ষেত্রে প্রতিবাদ চালিয়ে যেতে হবে। এইভাবেই একমাত্র ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা সম্ভব। কারণ এই ধরনের প্রতিবাদ করতে থাকলে সরকারও ভয় পাবে যে না, আমরা যদি ভুল কিছু করি তাহলে প্রতিবাদ হবে, কি দরকার। এইভাবে সরকারও পিছিয়ে আসবে, আবার ভুল কাজের প্রতিবাদ করতে করতে জনগণও ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। উপসংহার: পরিশেষে বলা যেতে পারে যে স্বাধীনতা রক্ষা কিংবা প্রতিষ্ঠার জন্য সদাজাগ্রত জনমতের প্রয়োজন, কিন্তু রাজনৈতিক চেতনা ছাড়া জনমত কখনোই এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না। বলা বাহুল্য, রাজনৈতিক চেতনার বিস্তার বহুলাংশে নির্ভর করে শিক্ষা বিস্তারের ওপর। তাই অধ্যাপক ল্যাস্কির মতো প্রগতিশীল রাষ্ট্রবিজ্ঞানী এবং মার্ক্সবাদীরা জনগণের মধ্যে শিক্ষা বিস্তারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অবশ্য স্বাধীনতার সংরক্ষণ ও সম্প্রসারণের সঙ্গে সঙ্গে স্বাধীনতা রক্ষার নানাবিধ রক্ষাকবচের অবস্থিতিও একান্তভাবেই অপরিহার্য। অর্থাৎ জনগণ সচেতন তখনই হতে পারবে যখন জনগণের মধ্যে শিক্ষা, স্পেশালি সঠিক রাজনৈতিক শিক্ষা রয়েছে। তাহলেই তারা নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে, অধিকারের প্রকৃতি সম্পর্কে সচেতন হবে, তাদের প্রতিকার সম্পর্কে সচেতন হবে, এবং সেই সব অধিকারের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হবে, এবং এই অধিকারগুলি রক্ষা করতে গেলে কি কি করতে হবে সেই সম্পর্কেও সচেতন থাকবে। তার ফলে জনগণের মধ্যে শিক্ষা, স্পেশালি সঠিক রাজনৈতিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য, এবং এই শিক্ষা বা শিক্ষিত বা সঠিক রাজনৈতিক জ্ঞান সম্পন্ন জনগণই হলো স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষাকবচ। তবে স্বাধীনতার সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য অন্যান্য রক্ষাকবচের অবস্থিতিও একান্তভাবেই অপরিহার্য। তাই অধ্যাপক ল্যাস্কি মন্তব্য করেছেন যে স্বাধীনতা রক্ষার জন্য একদিকে যেমন সদা জাগ্রত জনমতের প্রয়োজন, অন্যদিকে তেমনি সংবিধানে মৌলিক অধিকারসমূহের লিপিবদ্ধকরণ, বিচার বিভাগীয় স্বাধীনতার প্রতিষ্ঠা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রভৃতিরও প্রয়োজন। এই হলো স্বাধীনতার রক্ষাকবচ। থ্যাংক ইউ।